কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যনিবাসের ঠিক পাশেই প্রধান চিকিৎসা কেন্দ্রের বাগান। সমুদ্র তীর থেকে স্বাস্থ্যনিবাসে ফিরে আসার সময় কম সময় লাগে বলে রোগীরা এই বাগানের মধ্য দিয়ে যায়। এই বাগানের উঁচু চুনো পাথরের দেওয়ালের পাশে একটা দীর্ঘ শাখা বিস্তারিত সাইপ্রেস গাছের ছায়ায় বিশ্রাম করতে ভারী ভালো লাগে পাভেলের। শান্তি ঘেরা এই নির্জন জায়গাটি থেকে সে তাকিয়ে তাকিয়ে দেখে বাগানের পথে মানুষগুলোর প্রাণবন্ত চলাফেরা, বসে বসে শোনে বিকেলের দিকে ঐকতান বাদন। বিরাট এই স্বাস্থ্যনিবাসের আমোদ সন্ধানী নরনারীর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে হয় না তাকে। আজকেও সে তার এই প্রিয় জায়গাটিতে এসে বসেছে। রোদ্দুরের তেজে আর এইমাত্র সমুদ্রের জলে স্নান করে আসার ফলে একটু ঘুমের আমেজ জমেছে। দোলনা কেদারাটার গভীর আরামে শরীরটাকে বিছিয়ে দিয়ে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেল সে। স্নানের তোয়ালেটা আর ফুরমানভ এর অভ্যুত্থান নামে যে বইটা সে পড়ছিল পড়ে রইল পাশের চেয়ারে। স্বাস্থ্যনিবাসে এই প্রথম কয়েকদিনে তার স্নায়বিক পীড়াটা মোটেই কমেনি, মাথা ধরাটাও লেগেই আছে। তার ব্যারামটা এ পর্যন্ত স্বাস্থ্যনিবাসের ডাক্তারদের বড় ধোঁকায় ফেলে দিয়েছে। তারা পাভেলের ব্যারামের মূল উৎস সন্ধানের চেষ্টায় আছে। অনবরত এই ডাক্তারি পরীক্ষায় ভারী বিরক্ত বোধ করছে সে। ডাক্তারদের ঠেলায় ক্লান্ত হয়ে উঠেছে সে। পাভেল যে ওয়ার্ডে আছে সেখানকার মেয়ে ডাক্তার একজন পার্টি সভ্য, বেশ দিব্যি মেয়েটি। নামটা তার বড় অদ্ভুত, জেরুজালেমবাসিনী। পাভেল যথাসাধ্য চেষ্টা করে তাকে এড়িয়ে যাবার জন্যে। এই অনিচ্ছুক রোগীটিকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা কোনো একটা শারীরিক পরীক্ষার জন্যে কোথাও নিয়ে যাবার জন্যে রাজি করানোর ব্যাপারে জেরুজালেমবাসিনীকে বড় মুশকিলে পড়তে হয়। পাভেল তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো এই গোটা ব্যাপারটাই ভারী ক্লান্তিকর ঠেকছে আমার। হ্যাঁ, ওই দিনে 5 বার করে এসেই একই বৃত্তান্ত বলে যাচ্ছি আর যত সব বাজে প্রশ্নের জবাব দিচ্ছি। আমার ঠাকুরমা পাগল ছিল কিনা, আমার ঠাকুরদার বাপের গিটে বাজছিল কিনা, আরে গেল যা, তার কি ব্যারাম ছিল না ছিল না তা আমি জানবো কোত্থেকে? জীবনে কোনোদিন দেখিনি আমি তাকে চোখে। এই ডাক্তারগুলোর টেকো মাথার ওপরে গাঁটটা কষাবার ইচ্ছেটা জানিয়ে বা গাল দিয়ে না ওঠা পর্যন্ত প্রত্যেকটি ডাক্তার আমাকে দিয়ে স্বীকার করিয়ে নিতে চায় যে আমার গনোরিয়া বা তার চাইতেও খারাপ কিছু একটা ব্যারাম হয়েছিল। আমাকে একটু বিশ্রাম নেবার সুযোগ দাও, ব্যাস, শুধু ওইটুকু আমি চাই। এই 6 সপ্তাহ ধরে যদি শুধু নিজের ব্যারাম পরীক্ষাই করিয়ে নিতে থাকি তাহলে শেষ পর্যন্ত আমি সমাজের পক্ষে কিন্তু একটা অতি বিপজ্জনক ব্যক্তি হয়ে উঠব। জেরুজালেমবাসিনী কথাটা শুনে ওর সঙ্গে হাসাহাসি করে, কৌতুক করে, কিন্তু কয়েক মিনিট বাদেই ধীরভাবে পাভেলের হাতখানা ধরে সারা পথটা অনর্গল কথা বলতে বলতে নিয়ে আসে ওকে সার্জেনের কাছে। কিন্তু আজ আর কোনো পরীক্ষার ব্যাপার নেই এবং খাবার দেরি আছে ঘণ্টাখানেক। একটু বাদেই সে তন্দ্রার মধ্যে শুনতে পেল পায়ের শব্দ। চোখ খুলল না সে, ভাবল ঘুমিয়ে পড়েছি মনে করে চলে যাবে। বৃথা আশা। পাশে কে একজন এসে বসতে চেয়ারটার ক্যাঁচ কোঁচ আওয়াজ তার কানে এলো। মৃদু একটা সুগন্ধের রেশ নাকে ঢুকতেই বুঝল আগন্তুকটি মেয়ে। চোখ খুলল সে। প্রথমেই চোখে পড়ল একটা ঝলমলে সাদা পোশাক আর নরম চামড়ার চটি পড়া একজোড়া তামাটে রঙের পা। তারপরে চোখে পড়ল ছেলেদের মতো করে ছাঁটা চুল, একজোড়া মস্ত বড় বড় চোখ আর ইঁদুরের মতো তীক্ষ্ণ একপাটি সাদা দাঁত। লাজুক হাসি হাসল মেয়েটি তাকে দেখে। ব্যাঘাত সৃষ্টি করিনি আশা করি? কোনো জবাব দিল না পাভেল। এটা তার দিক থেকে একটু অভদ্রতা হলেও সে তখনও আশা করছে যে চলে যাবে মেয়েটি। আপনার বই এটা? ফুরামনভের বইখানার পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করল মেয়েটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বই। এক মুহূর্তের নিস্তব্ধতা। আপনি তো কমিউনার্ড স্বাস্থ্যনিবাসে আছেন না? অধৈর্যের সঙ্গে শরীরটা নাড়ল পাভেল। একটু শান্তিতে থাকতে দেবে না তাকে মেয়েটা। বিশ্রামটুকুর দফা রফা করে দিয়েছে ও এবার তার অসুখ সম্বন্ধে জিজ্ঞেস করা শুরু করবে। চলেই যেতে হবে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি কমিউনার্ড স্বাস্থ্যনিবাসে নেই।
কাটা জবাব দিল সে। কিন্তু আপনাকে ওখানেই দেখেছি নিশ্চয়ই। পাভেল উঠে পড়তে যাবে এমন সময় পেছনে শুনল গভীর আর মিষ্টি একটা মেয়েলি গলার স্বর। কিরে ডোরা, এখানে কি করছিস? স্নানের পোশাক পরা মোটা সোটা রোদে পোড়া সুন্দর চুলওয়ালা একটি মেয়ে এসে বসলো চেয়ারটার প্রান্তে। দ্রুত এক নজর তাকালো সে পাভেলের দিকে। কোথায় যেন দেখেছি আপনাকে কমরেড। আপনি খারকভ থেকে এসেছেন না? হ্যাঁ। কোথায় কাজ করেন আপনি? কথাবার্তাটা বন্ধ করে দিতে মনস্থ করল পাভেল। শহরের জঞ্জাল সাফ করা বিভাগে। এই ঠাট্টায় এমন জোরে হেসে উঠল মেয়ে দুটি যে পাভেল চমকে লাফিয়ে উঠল। কিন্তু কমরেড, এটা খুব ভদ্রতা হচ্ছে কি? এইভাবে ওদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত। জানা গেল ডোরা রদকিনা পার্টির খারকভ শহর কমিটির ব্যুরো সভ্য। পরে যখন তাদের মধ্যে ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল তখন তাদের বন্ধুত্বের সূত্রপাতের এই ঘটনাটা নিয়ে ডোরা প্রায়ই পাভেলকে কৌতুকচ্ছলে খোঁচা দিত। একদিন বিকেলে থালাসা স্বাস্থ্যনিবাসের বাগানে খোলা জায়গায় একটা বাজনার আসরে পাভেল তার পুরনো বন্ধু জার্কির হঠাৎ দেখা পেয়ে গেল। অদ্ভুত ব্যাপারটা হলো, তাদের দেখা হয়ে যাবার কারণটা ঘটল একটা ফক্সট্রট নাচের বাজনার মারফত। স্থূলকায়া একজন চড়া গলাওয়ালা নায়িকা গভীর আবেগের সঙ্গে গানটি শ্রোতাদের পরিবেশন করছে। একজোড়া মেয়ে পুরুষ লাফিয়ে এগিয়ে এলো মঞ্চের ওপর। পুরুষটির খালি গা, শুধু মাথায় একটা লাল উঁচু টুপি আর ঝলমলে রঙিন কতকগুলো ন্যাকড়ার ফালি তার কোমরে জড়ানো। ঝকঝকে সাদা একটা শার্টের সামনের অংশটুকু তার বুকের ওপরে ঝুলছে। গলায় একটা বো টাই বাঁধা। বন্য মানুষের একটা নির্বোধ অনুকরণ করেছে সে। তার সঙ্গিনীটির পুতুলের মতো মুখ, প্রচুর কাপড় চোপড়ে ঢাকা তার সর্বাঙ্গ। স্বাস্থ্যনিবাসের রোগীরা আরাম কেদারা আর খাটিয়াগুলোয় বসে আছে। এগুলোর পেছনে দাঁড়িয়ে আছে ষাঁড়ের মতো গর্দানওয়ালা নয়া অর্থনৈতিক পরিকল্পনার লোকগুলো। এদের খুশির গুঞ্জন ধ্বনির মধ্যে মঞ্চের ওপরে ওই স্ত্রী পুরুষ দুজনে ঘুরপাক খেয়ে খেয়ে একটা ফক্সট্রট নাচের জটিল নকশা এঁকে চলল পায়ে পায়ে। এর চেয়ে নক্কারজনক দৃশ্য আর কল্পনা করা যায় কিনা সন্দেহ। নাদুস নুদুস পুরুষটি উজবুকের মতো উঁচু টুপিটা মাথায় চাপিয়ে তার সঙ্গিনীটিকে জোরে চেপে ধরে মঞ্চের ওপরে ইঙ্গিতপূর্ণ নানা রকম দেহভঙ্গি করছে। পাভেল তার পেছনে শুনতে পেল ভুঁড়িওয়ালা একটা মোটা সোটা দেহের সশব্দ নিঃশ্বাস। চলে যাবে বলে ঘুরে দাঁড়ালো সে। এমন সময় সামনের সারি থেকে কে একজন দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলল, ঢের হয়েছে এইসব বেশ্যাবাড়ির নাচ গান, চুলে যাক সব। এই মানুষটাই জার্কি। পিয়ানো বাজনদার বাজনা বন্ধ করে দিল। বেহালাটা থেমে গেল একটা ক্যাঁচকেঁচে আওয়াজ তুলে। মঞ্চের ওপরে স্ত্রী পুরুষ দুটি শরীর দোলানো বন্ধ করে দিল। পেছনের জনতা হিংস্রভাবে হিস হিসিয়ে উঠল। কি ধৃষ্টতা, এরকম একটা নাচে বাধা দিচ্ছে! আরে গোটা ইউরোপ আজই নাচ দেখছে, একই একই অত্যাচার হচ্ছে এগুলা। কিন্তু রোগীদের মধ্যে একজন, চেরোপোবেৎস কমসমল সংগঠনের সম্পাদক সেরিওৎজা জবানভ, মুখের মধ্যে চারটে আঙুল পুড়ে কান ফাটানো একটা সিটি মারল। তার এই উদাহরণ অনুসরণ করল আর সবাই, এবং মুহূর্তের মধ্যে নাচিয়ে স্ত্রী পুরুষ দুজনে অদৃশ্য হয়ে গেল মঞ্চ থেকে। যেন দমকা একটা হাওয়ায় উড়ে গেল তারা। আগেকার দিনের চাপরাশিদের মতো দেখতে যে বিনয়াবনত লোকটি আজকের এই প্রমোদ অনুষ্ঠান পরিচালনা করছিল, সে এসে ঘোষণা করল যে বাজনদার দলটি চলে যাচ্ছে। স্বাস্থ্যনিবাসের স্নানের পোশাক পরা একটি ছেলে সকলের হাসির মধ্যে চেঁচিয়ে বলল, বাঁচিয়েছ বাপু এই কুৎসিত নোংরামির হাত থেকে নিষ্কৃতি দিয়ে, তোমাকে ধন্যবাদ। সামনের সারিগুলোর দিকে এগিয়ে এসে জার্কিকে খুঁজে বের করল পাভেল। পাভেলের ঘরে বসে দুই বন্ধুতে অনেকক্ষণ কথাবার্তা বলল। জার্কি জানালো
পার্টির একটা এলাকা কমিটির প্রচার আন্দোলন বিভাগে সে কাজ করছে। আমি বিয়ে করেছি জানো না বোধহয়, বলল জার্কি। শিগগিরই একটি ছেলে বা মেয়ে আশা করছি। বিস্মিত হলো পাভেল। তাই নাকি? বিয়ে করেছ? তোমার স্ত্রীটি কে? পকেট থেকে একটা ফটোগ্রাফ বের করে জার্কি পাভেলকে দেখালো। চিনতে পারছো? জার্কি আর আনা বোরহার্টের একসঙ্গে তোলা একটা ফটোগ্রাফ। আরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো পাভেল, তাহলে দুবাভার খবর কি? ও মস্কোতে আছে। পার্টি থেকে ওকে বের করে দেবার পর ও বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়। বাউমান কারিগরি স্কুলে আছে এখনো। শুনেছি ওকে নাকি ফের পার্টিতে নেওয়া হচ্ছে। খবরটা সত্যি হলে খুব খারাপ বলতে হবে। পুরোপুরি একেবারে বাজে ছেলে হয়ে গেছে ও। এই পানকারাতফ কি করছে বলো দেখি? জাহাজ তৈরি কারখানা সহকারী পরিচালক। অন্যদের খবর আমি বিশেষ জানি না। ইদানিং আর বড় একটা যোগাযোগ নেই আমাদের। আমরা প্রত্যেকেই দেশে নানান জায়গায় কাজ করছি, কিন্তু মাঝে মাঝে এইরকম এক জায়গায় জড়ো হয়ে সবাই মিলে পুরনো দিনে গল্প সল্প করতে ভারী ভালো লাগে। ডোরা ঘরে ঢুকলো আরও জনকতককে সঙ্গে নিয়ে। জার্কির কর্তার উপরে আটকানো সামরিক সম্মান চিহ্নগুলোর দিকে এক নজর তাকিয়ে নিয়ে পাভেলকে জিজ্ঞেস করলো সে, তোমার এই কমরেডটি কি পার্টি সভ্য? কোথায় কাজ করে দিনি? থতমত খেয়ে পাভেল সংক্ষেপে জার্কি সম্বন্ধে বলল তাকে। বেশ, বলল ডোরা, তাহলে ইনি থাকতে পারে। এই কমরেডরা সদ্য মস্কো থেকে এসেছে। পার্টির সাম্প্রতিক খবরগুলো এদের কাছ থেকে শোনা যাবে। তোমার ঘরে এসে আমরা নিজেদের মধ্যে একটা পার্টি বৈঠক গোছের বসাবো বলে ঠিক করলাম, ব্যাখ্যা করে বলল সে। পাভেল আর জার্কি ছাড়া এই আগন্তুকরা সকলেই পুরনো বলশেভিক। মস্কো পার্টির নিয়ন্ত্রণ কমিশনের সভ্য বার্তাশেভ তাদের বলল ট্রটস্কি, জিনোভিয়েভ আর কামেনেভের নেতৃত্বে নতুন বিরোধী দলের কথা। এই সংকটের মুহূর্তে আমাদের প্রত্যেককেই নিজের নিজের কাজের জায়গায় থাকা উচিত। আমি কালই চলে যাচ্ছি এখান থেকে, উপসংহারে জানালো বার্তাশেভ। পাভেলের ঘরে এই আলোচনা বৈঠকের 3 দিনের মধ্যেই একদম ফাঁকা হয়ে গেল স্বাস্থ্যনিবাসটা। পাভেলও অল্প কয়েকদিন বাদেই চলে এলো তার বিশ্রামের মেয়াদ ফুরোবার আগেই। কমসমলের কেন্দ্রীয় কমিটি কাজের অপেক্ষায় বসিয়ে রাখল না তাকে। উৎপাদন শিল্পের একটা এলাকায় কমসমল সম্পাদক হিসেবে কাজ দেওয়া হলো পাভেলকে, এবং দেখা গেল 1 সপ্তাহের মধ্যেই সে স্থানীয় শহর সংগঠনের একটা সভায় বক্তৃতা করতে লেগে গেছে। সেই বছরের হেমন্তকালের শেষ দিকে পাভেল যখন আর 2 জন পার্টি কর্মীর সঙ্গে চলেছে দূরের কোনো একটি এলাকায়, তখন মাঝপথে এক জায়গায় তাদের গাড়িটা একটা খানার মধ্যে গড়িয়ে উল্টে গেল। আরোহীদের সকলেই আহত হলো। পাভেলের ডান হাঁটুটা একদম পিষে গেল। দিন কয়েক বাদে তাকে নিয়ে আসা হলো খারকভের অস্ত্র চিকিৎসা প্রতিষ্ঠানে। জখম পাটার এক্সরে নিয়ে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা কমিশন অবিলম্বে অস্ত্রোপচার করার উপদেশ দিল। পাভেল মত দিল। চিকিৎসা কমিশনের সভাপতি গাট্টাগোট্টা অধ্যাপকটি বললেন, তাহলে কাল সকালেই। তিনি উঠে দাঁড়ালেন, আর সবাই তাঁর পেছনে সার বেঁধে বেরিয়ে গেল। আলোয় উজ্জ্বল একটা ছোট হাসপাতাল ঘর, একটিমাত্র খাট সেই ঘরে। নিখুঁত পরিচ্ছন্নতা আর হাসপাতালের সেই অদ্ভুত এক ধরনের গন্ধ, যেটা পাভেল অনেক দিন হলো ভুলতে বসেছে। চারিদিকে তাকিয়ে দেখল সে, খাটটার পাশে তুষার শুভ্র কাপড়ে ঢাকা একটা ছোট টেবিল আর সাদা রং করা একটা টুল। ঘরটার আসবাবপত্র বলতে এই। নার্স এলো তার রাত্রের খাবার নিয়ে। পাভেল ফেরত পাঠিয়ে দিল খাবারটা।
বিছানাটার ওপরে আধ শোয়া অবস্থায় চিঠি লিখছিল সে। লিখতে লিখতে হাঁটুর যন্ত্রণাটাও জাগিয়ে উঠে তার চিন্তায় বাধা দিল। খিদেটাও নষ্ট হয়ে গেল যন্ত্রণার চোটে। চতুর্থ চিঠিখানা লেখা হয়ে যাবার পর আস্তে করে দরজাটা খুলে গেল। হাঁটু পর্যন্ত ঝোলানো সাদা একটা কুর্তা গায়ে আর সাদা ক্যাপ মাথায় একটি তরুণী তার বিছানার কাছে এগিয়ে এল। গোধূলির আলোয় পাভেল দেখতে পেল এক জোড়া সূক্ষ্ম কমনীয় ভুরু আর আয়ত চোখ। চোখ দুটির রং কালো বলেই মনে হলো। আমি আপনার এই ওয়ার্ডের ডাক্তার, বলল মেয়েটি। আমি এবারে একগাদা প্রশ্ন করে যাব, আর ভালো লাগুক বা না লাগুক আপনাকেও নিজের সম্বন্ধে সব কিছু বলে যেতে হবে। মিষ্টি হাসল সে, আর এই হাসিটুকুতেই তার পাভেলকে জেরা করার ধার হয়ে গেল। আধ ঘন্টারও বেশি সময় ধরে পাভেল তার কাছে বলে গেল, শুধু নিজের কথাই নয়, কয়েক পুরুষ ধরে তার সমস্ত আত্মীয় স্বজনের কথাও। অস্ত্রোপচারের ঘর। নাকের ওপর মুখের ওপর গেজ কাপড়ের ঠুলি আঁটা লোকজন, চকচকে নিকেলের যন্ত্রপাতি, লম্বা সরু একটা টেবিল আর তার নিচে বিরাট একটা গামলা। অস্ত্রোপচারের টেবিলটার ওপর পাভেল যখন শুয়ে পড়ল, অধ্যাপকটি তখন তাঁর হাত ধুচ্ছিলেন। তার পেছনে অস্ত্রোপচারের দ্রুত প্রস্তুতি চলেছে। মাথাটা ঘুরিয়ে তাকালো পাভেল। নার্সটি চিমটে আর ছুরিগুলো সাজিয়ে রাখছে। ওদিকে তাকিও না কমরেড কোর্চাগিন, বলে উঠল তার ওয়ার্ডের ডাক্তার বাজানোভা পাভেলের পায়ের ব্যান্ডেজ খুলতে খুলতে। ওতে মনের জোর কমে যেতে পারে। ব্যঙ্গের হাসি হেসে জিজ্ঞেস করল পাভেল, কার মনের জোর ডাক্তার? কয়েক মিনিট বাদে ভারী কাপড়ের একটা ঠুলি পরিয়ে ঢেকে দেওয়া হলো তার মুখ, এবং অধ্যাপককে বলতে শুনল সে, আমরা এবার আপনাকে অজ্ঞান করে ফেলার জন্য ইথার দেব। নাক দিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিন আর 1, 2, 3 গুনতে থাকুন। মুখে ঠুলি চাপা শান্তস্বরে উত্তর দিল সে, বেশ, যদি কোনো অকথ্য মন্তব্য করে বসি তার জন্য অগ্রিম মাপ চেয়ে রাখছি। হাসি চাপতে পারলেন না অধ্যাপকটি। ইথারের প্রথম 2-4 ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে দম আটকানো একটা জঘন্য গন্ধ। গভীর একটা নিঃশ্বাস টেনে নিল পাভেল। স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করতে করতে গুনতে শুরু করল। তার ট্র্যাজেডি ভরা জীবননাট্যের প্রথম অঙ্কের ওপরে যবনিকা উত্তোলিত হল। খামখানা ছিঁড়ে আরতিয়ম চিঠিখানা খুলল। ভেতরে ভেতরে দারুণ একটা অস্থিরতা জেগেছে তার মনে। তার চোখের দৃষ্টি যেন বিঁধে দিল চিঠিখানার প্রথম কয়েক লাইন। তারপরে পাতাটার বাকি অংশটুকুর ওপর দিয়ে তাড়াতাড়ি চোখ বুলিয়ে গেল সে। আরতিয়ম, আমাদের মধ্যে চিঠিপত্র লেখালেখি এত কম, বছরে বড় জোর 1 কি 2। কিন্তু কতগুলো চিঠি লিখলাম না লিখলাম তাতে কিছু যায় আসে। তুমি লিখেছ তোমার পরিবারকে তুমি শেপেতোফকা থেকে কাজাতিনের রেল কারখানায় সরিয়ে নিয়ে এসেছো, কারণ তুমি শেকড় শুদ্ধ নিজেকে উপরে আনতে চাও। আমি জানি এই শেকড়টার উৎপত্তিটা হচ্ছে স্তিওসা আর তার আত্মীয়দের পেছনমুখ খুদে মালিকানা মনোভাবের মধ্যেই। স্তিওসার মতো লোকদের নতুন করে গড়ে তোলাটা সহজসাধ্য নয়, এবং এ কথা বলতে আমার সংকোচ হচ্ছে
যে তুমিও হয়তো শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তুমি লিখেছ তোমার এই বুড়ো বয়সে পড়াশোনা করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তবু আমার তো মনে হচ্ছে তুমি মন্দ এগোচ্ছ না। তুমি যে কারখানার কাজটা ছেড়ে দেবে না বলে জিদ ধরেছ আর শহর সোভিয়েতের সভাপতি হিসেবে কাজ করতে চাইছো না, সেটা ভুল হচ্ছে। শ্রমিক সরকার কায়েম করার জন্য তুমি লড়াই করনি কি? তাহলে লেগে যাও, কালকেই শহর সোভিয়েতের সভাপতি হয়ে কাজে লেগে যাও। এবার আমার কথা বলি। কিছু একটা গুরুতর ব্যামোয় ধরেছে আমাকে। আমি আজকাল খুব ঘন ঘন হাসপাতালের বাসিন্দা হয়ে পড়ছি। ওরা দুবার আমাকে কাটাছেঁড়া করেছে, বেশ কিছুটা রক্ত আর শক্তি খুইয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না এর শেষ হবে কবে। আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে আমাকে, এবং ইদানিং একটা নতুন পেশা নিয়েছি আমি, পঙ্গু মানুষের পেশা। ভয়ানক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আমায়, এবং এর মোট ফলটা দাঁড়িয়েছে ডান পায়ের নরণচরণ বন্ধ, শরীরের নানা জায়গায় কতকগুলো ক্ষতচিহ্ন, আর এবারকার এই অধুনাতম ডাক্তারি আবিষ্কার কি না, সেটা হলো 7 বছর আগে আমার শিরদাঁড়া জখম হয়েছিল, আর এই জখমটার জন্যে আমায় কঠিন মূল্য দিতে হতে পারে। কিন্তু আমি আমাদের পার্টি কর্মী দলের মধ্যে ফিরে যেতে পারি, তার জন্য যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি আমি। কর্মী দলের বাইরে পড়ে থাকার চেয়ে ভয়ঙ্কর কিছু আর আমার জীবনে আমি কল্পনাও করতে পারি না। এই ধরনের কোনো সম্ভাবনার কথা চিন্তাও করতে চাই না আমি, এবং সেই জন্যেই এই ডাক্তার বা আমাকে নিয়ে যা করতে চায় তাই করতে দিই। কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, ক্রমশই আরো অন্ধকার, আরো ঘন হয়ে জমে উঠছে মেঘ। প্রথমবার অস্ত্রোপচার করার পর আমি হাঁটবার শক্তি ফিরে পাবার সঙ্গে সঙ্গে কাজে ফিরে এসেছিলাম, কিন্তু শিগগিরই আবার ওরা ফিরিয়ে আনলো আমায়। এবার আমায় পাঠিয়ে দেওয়া হচ্ছে ইউপেতোরিয়ার এক স্বাস্থ্য নিবাসে। কাল রওনা হব, কিন্তু দমে যেও না আরটিওম। তুমি তো জানো আমি বড় সহজে হাল ছাড়ি না। 3 জন মানুষের জীবনী শক্তি আমার মধ্যে আছে। তোমার শরীরের যত্ন নিও, বেশি পরিশ্রম করে শক্তি খুইও না যেন, কারণ আমাদের শরীর সারাবার জন্যে বিশ্রাম নিতে গিয়ে পার্টিকে ভয়ানক ক্ষতি সইতে হয়। কাজের মধ্য দিয়ে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি আর পড়াশোনার মধ্য দিয়ে আমরা যে জ্ঞান অর্জন করি, সেটা এত মূল্যবান যে হাসপাতালে শুয়ে সে সুযোগটা নষ্ট করা যায় না। গভীর ভালোবাসা যেন, পাভেল। আর্তিয়ম যখন তার ঘন ভুরুজোড়া কুঁচকে ভাইয়ের চিঠিখানা পড়ছে, ততক্ষণে ওদিকে পাভেল হাসপাতালে ডাক্তার জাজানোভার কাছে বিদায় নিচ্ছে। তাহলে তুমি কাল ক্রিমিয়ায় রওনা হচ্ছ? পাভেলের দিকে হাতখানা এগিয়ে দিল জাজানোভা। আজকের বাকি সময়টুকু কাটাবে কিভাবে? ওই কমরেড রথকিনা এখনই এসে যাবে, জবাব দিল পাভেল। ও আমাকে নিয়ে যাবে ওর বাড়ির সকলের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য। ওর ওখানেই আমি রাত্রিরে থাকবো, সকালেও আমাকে স্টেশনে পৌঁছে দেবে। জাজানোভা ডোরাকে চেনে, কারণ সে প্রায় হাসপাতালে এসে দেখে যেত পাভেলকে। কিন্তু কমরেড কোর্চাগিন, আমার বাবাকে দিয়ে তোমায় একবার পরীক্ষা করিয়ে নেব বলেছিলাম, তুমি রাজিও হয়েছিলে, সেটা কি ভুলে গেছো নাকি? আমি তার কাছে তোমার অসুখের বিস্তৃত বিবরণ দিয়েছি, তাকে দিয়ে তোমায় একবার পরীক্ষা করিয়ে নিতে চাই আমি। আজ বিকেলে তুমি সময় করে নিতে পারবে বোধহয়। তৎক্ষণাৎ রাজি হলো পাভেল। সেদিন বিকেলে জাজানোভা পাভেলকে নিয়ে এলো তার বাবার মস্ত বড় দপ্তর ঘরটায়। বিখ্যাত অস্ত্র চিকিৎসক তিনি পাভেলকে সযত্নে পরীক্ষা করে দেখলেন। তার মেয়ে হাসপাতালের ডাক্তারখানা থেকে পাভেলের সমস্ত এক্সরে ছবিগুলো আর তার ব্যারাম সম্বন্ধে রিপোর্টগুলো সঙ্গে এনেছিল। জাজানোভার বাবা যখন লাতিন ভাষায় অনেকক্ষণ ধরে কিসব মন্তব্য করলেন, তখন জাজানোভার মুখখানা যে হঠাৎ বিবর্ণ হয়ে গেল, সেটা পাভেল লক্ষ্য না করে পারেনি। পাভেলের দেহের ওপর ঝুঁকে পড়েছে অধ্যাপকের বিরাট টেকো মাথাটা। সেদিকে চেয়ে চেয়ে পাভেলে তাঁর তীক্ষ্ণ চোখের দৃষ্টির অর্থটা অনুসন্ধান করে ফিরল। কিন্তু ডাক্তার জাজানোভার মুখের ভাবখানা দুর্বোধ্য। পাভেলের পোশাক পরা হয়ে যাবার পরে পাভেলকে প্রীতি জানিয়ে অধ্যাপক বিদায় নিলেন। বললেন তাকে এখনই একটি আলোচনা সভায় যেতে হবে। পরীক্ষার ফলাফলটা পাভেলকে জানানোর ভার দিয়ে গেলেন তাঁর মেয়ের ওপরে। জাজানোভার রুচিসম্মতভাবে সাজানো ঘরখানার একটা কৌচের ওপর শুয়ে পাভেল ডাক্তারের মতামত জানার অপেক্ষায় রয়েছে। কিন্তু কিভাবে যে শুরু করবে কথাটা, সেটা ঠিক বুঝে উঠতে পারছে না জাজানোভা।
তার বাবা তাকে যা বলে গেলেন সেটা আর কিছুতেই পাভেলকে বলে উঠতে পারছে না সে। তিনি বলেছেন, পাভেলের শরীরের মধ্যে যে বিভিন্ন অংশ ফুলে ওঠার সাংঘাতিক প্রক্রিয়াটা শুরু হয়েছে, এ পর্যন্ত কোনো ওষুধ সেটাকে প্রতিরোধ করতে পারেনি। অস্ত্রোপচারের বিরুদ্ধে মত দিয়েছেন অধ্যাপক। এই ছেলেটি ওর হাত পা নাড়াচাড়া করার ক্ষমতাটা হারিয়ে বসবে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই শোচনীয় পরিণতিটুকু ঠেকাবার ক্ষমতা আমাদের নেই। ডাক্তার হিসেবে এবং বন্ধু হিসেবে ওকে এই কথাটা বলা ঠিক হবে না বলে মনে হচ্ছে জাজানোভার। তাই সাবধানে কথা বাছাই করে সে পাভেলকে আসল ব্যাপারটার খানিকটা মাত্র বলল। ইউপেতরিয়ার কাদা জলে দিন কত চান করলেই তুমি নিশ্চয়ই সেরে উঠবে বলে আমার মনে হচ্ছে কমরেড কোর্চাগিন। হেমন্তকালের মধ্যেই তুমি কাজে যোগ দিতে পারবে। কিন্তু জাজানোভা ভুলে গেছে যে পাভেলের সুতীক্ষ্ণ চোখ দুটো তাকে সমস্তক্ষণ লক্ষ্য করে চলেছে। তুমি যেটুকু বললে, কিংবা বরং বলতে পারি তুমি যেটুকু চেপে গেলে, তার থেকে বুঝতে পারছি যে অবস্থাটা খুব গুরুতর। আমাকে সব কথাই খোলাখুলি বলবার জন্য আমি যে বরাবর তোমাকে অনুরোধ জানিয়ে এসেছি সেটা মনে রেখো। আমার কাছে কোনো কিছু চেপে যাবার দরকার নেই। আমি অজ্ঞান হয়ে পড়ব না, কিংবা নিজের গলাও কেটে ফেলব না। কিন্তু নিজের ভবিষ্যৎ সম্বন্ধে আমি বিশেষভাবে জানতে চাই। সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে জাজানোভা একটা উৎসাহজনক মন্তব্য করল, এবং সে রাত্রের মতো আর পাভেল নিজের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু জানতে পারল না। বিদায় নেবার সময় কোমল গলায় জাজানোভা বলল, আমার বন্ধুত্ব ভুলে যেও না কমরেড কোর্চাগিন। আমাদের ভবিষ্যৎ জীবনে কি হবে না হবে কে বলতে পারে। যদি কখনো আমার সাহায্য বা পরামর্শ চাও, দয়া করে লিখো। আমার সাধ্যে যা আছে নিশ্চয়ই করব। জানলা থেকে সে তাকিয়ে তাকিয়ে দেখল চামড়ার কোট পরা লম্বা মূর্তিটা লাঠির ওপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে অতি কষ্টে দরজাটার কাছ থেকে অপেক্ষমান গাড়িটায় উঠল।